এইচএসসি 2021-এর ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই পর্বে আমি নেকলেস গল্পটি নিয়ে বিশদভাবে আলোচনা করব। পাঠ পরিচিতি। বিশ্ববিখ্যাত গল্পকার গি দ্য মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা প্যারোর। 1884 সালে 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলোয়েস এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনূদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। লেখক পরিচিতি। গি দ্য মোপাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গি দ্য মোপাসান্ট। তার পিতার নাম গুস্তাভ দ্য মোপাসা ও মাতার নাম লরা লি পয়টিভিন। 1867 খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ার এর সঙ্গে তার পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লোবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লোবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গি দ্য মোপাসা 1893 খ্রিস্টাব্দে 6 জুলাই মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেয়ার কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। সমাজ ভাবুক লেখক হিসেবেও খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। এছাড়াও তার অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে রয়েছে শেখবের গল্প ও মোপাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দে 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। নেকলেস গল্পটির সারসংক্ষেপ। মাদাম লুইসেল ছিল এক সুন্দরী তরুণী। খুব দরিদ্র পরিবারে তার জন্ম হয়। সেজন্য তার বিয়েও হয় এক দরিদ্র কেরানির সঙ্গে। কিন্তু তার প্রবল উচ্চাশা ছিল, সে চাইতো তাদের অনেক সম্পদ থাকুক, প্রাসাদ থাকুক, গৃহভৃত্য থাকুক, ঘরভর্তি আসবাব থাকুক। সেগুলো না থাকলেও তাদের দিন ভালোই কাটত। সে তার ধনী বান্ধবীদের সাথে দেখা করতে পছন্দ করত না, এতে তার মনে ক্ষোভ বাড়ত। একদিন তার স্বামী একখানা আমন্ত্রণ পত্র নিয়ে ঘরে ফিরে, তবে আমন্ত্রণ পত্র দেখে সে খুশি হতে পারে না, কারণ সেখানে যাওয়ার মতো সুন্দর পোশাক নেই তার। পরে স্বামীর বন্দুক কেনার জন্য জমানো টাকা দিয়ে সে একটি ড্রেস কিনে। কিন্তু আরও একটা সমস্যা রয়ে যায়, তার কোনো জড়োয়া গহনা ছিল না। তার স্বামী তাকে বুদ্ধি দিল তার বান্ধবীর থেকে কিছু গহনা ধার নিতে। সে মোতাবেক সে তার এক বান্ধবী থেকে একটা হীরার নেকলেস ধার নেয়। নিজে খুব সুন্দরী হওয়ায় অনুষ্ঠানে সে সবার মনোযোগ আকর্ষণ করতে পারে, কিন্তু অনুষ্ঠান থেকে ফেরার পথে সে হীরার হারটি হারিয়ে ফেলে।
তাতেই বাধে যত বিপত্তি। হারটি কোথাও খুঁজে পাওয়া যায় না, আর তাদের মতো গরিব মানুষের পক্ষে ওরকম একটা হার কেনা সাধারণ ব্যাপার না। নিজেদের জমানো টাকা এবং কিছু ধার নিয়ে রিফান্ডের শর্ত সাপেক্ষে তারা অনুরূপ একটি হার কিনে। তারপর তারা ঋণ শোধ করে অনেক কষ্ট করে। 10 বছর পর ঋণ শোধ হলে আবার যখন সেই বান্ধবীর সাথে দেখা হয়, তখন তারা জানতে পারে যে হারানো হারটি আসলে নকল ছিল। গুরুত্বপূর্ণ শব্দার্থ। কনভেন্ট অর্থ খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল। মসিয়ে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়। মাদাম সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। ফ্রা ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো মুদ্রা ব্যবহার করে। বল এক ধরনের নাচ, বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে বল নাচ প্রচলিত রয়েছে। ক্রুশ খ্রিস্টান ধর্মীয় প্রতীক। স্যাটিন মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। প্যারি প্যারিসের ফরাসি নাম। প্যালেস রয়েল অর্থ রাজকীয় প্রাসাদ। অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। প্রশ্ন 1। এক সন্ধ্যায় মাদাম লুইসেলের স্বামী মসিয়ে কি হাতে ঘরে ফিরলেন? ক বড় সরুয়ার পাত্র, খ একটি বড় খাম, গ উজ্জ্বল রৌপ্য পাত্র, ঘ কারুকার্যপূর্ণ পর্দা। উত্তর খ একটি বড় খাম। প্রশ্ন 2। মাদাম লুইসেলের শারীরিক পতনের মূল কারণ কি? ক প্রতিহিংসা, খ ঈর্ষা, গ উচ্চাভিলাষ, ঘ সিদ্ধান্তহীনতা। উত্তর গ উচ্চাভিলাষ। অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তন্বী সাধারণ পরিবারের একটি মেয়ে, সাজগোজের বড় শখ তার, কিন্তু প্রসাধনী ক্রয়ের সামর্থ্য তার বাবা মায়ের নেই। ভাগ্যক্রমে বড়লোকের ছেলের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী প্রায়ই গরিবের মেয়ে বলে ধিক্কার দিয়ে তন্বীকে শারীরিক নির্যাতন করে। নির্যাতনের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে গেলে বাবা মায়ের ভাঙা কুটিরেই তিনি ফিরে আসেন। তন্বী উপলব্ধি করেন বামুন হয়ে আকাশের চাঁদ ধরার দুঃসাহস করা উচিত নয়। প্রশ্ন 3। উদ্দীপকী নেকলেস গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হল: 1 উচ্চাশা, 2 অপরের জিনিসের প্রতি আকর্ষণ, 3 লোভ লালসা। নিচের কোনটি ঠিক? 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। উত্তর ক 1 ও 2 অর্থাৎ উচ্চাশা ও অপরের জিনিসের প্রতি আকর্ষণ। প্রশ্ন 4। 3 নং প্রশ্নে উল্লেখিত ভাবের প্রতিফলন যে বাক্যে প্রকাশ পেয়েছে তা হল: ক যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। খ মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবের হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। গ সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। ঘ আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে নিজেকে সাজাতে পারি। উত্তর ঘ আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে নিজেকে সাজাতে পারি। সৃজনশীল প্রশ্ন। মেধাবী রুবিনার বাবা খুব সামান্য বেতনে চাকরি করেন। তার সহপাঠীরা সকলেই অবস্থাপন্ন। সহপাঠীদের পোশাক, জীবনযাপনের সঙ্গে রুবিনার কিছুতেই খাপ খায় না, তবু তা নিয়ে সে মোটেই হীনমন্যতায় ভোগে না। তার ধনী সহপাঠীরাও রুবিনার বাহ্যিক চাকচিক্যের চেয়ে তার মেধাকে বেশি গুরুত্ব দেয়। নিজেরা কঠোর পরিশ্রমে রুবিনা পরীক্ষা খুব ভালো করে। তিনি আজ একজন বড় কর্মকর্তা। প্রশ্ন ক
বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রাঁস সঞ্চয় করেছিল? উত্তর, বন্দুক কিনতে মসিয়ে 400 ফ্রাঁস সঞ্চয় করেছিল। প্রশ্ন খ, মাদাম লয়সেল আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করেন কেন? মাদাম লয়সেল আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করেন কারণ আমন্ত্রণ লিপিখানা পেয়ে সে সন্তুষ্ট নয়। কারণ আমন্ত্রণে যাবার মতো সুন্দর কোনো পোশাক ছিল না তার। প্রশ্ন গ, রুবিনার সঙ্গে মাদাম লয়সেলের সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা করো। রুবিনার সঙ্গে মাদাম লয়সেলের সাদৃশ্যপূর্ণ দিকগুলো হলো, রুবিনা এবং মাদাম লয়সেল উভয়ই দরিদ্র পরিবারের সন্তান ছিল। তাদের পরিবারের আয় খুবই কম ছিল, যে কারণে তারা দুজনেই হীনমন্যতায় ভুগত এবং ধনী সহপাঠীদের সাথে মিশতে পারত না। প্রশ্ন ঘ, পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবন পরিণতিতে দুজনের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত। উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকের রুবিনা দরিদ্র পরিবারে জন্ম হলেও তার সহপাঠীরা তাকে তার মেধাকে গুরুত্ব দিত, যার ফলে সে একসময় একজন বড় কর্মকর্তা হয়ে উঠতে পারে। অন্যদিকে নেকলেস গল্পে মাদাম লয়সেল দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় তার উচ্চাকাঙ্ক্ষা ছিল এবং সে তার ধনী বান্ধবীদের সাথে ঠিকভাবে মিশতে পারত না এবং একসময় সে তার উচ্চাকাঙ্ক্ষার খেসারত দিতে গিয়ে শারীরিক পতন দিকে ধাবিত হন। এজন্য বলা যায় যে পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও জীবন পরিণতিতে দুজনের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।